আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একদম নতুন মধুমাখা মা ছেলের গল্প নিয়ে এসেছি। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের নিজেরটা দাঁড়িয়ে যাবে। আমার মায়ের নাম শামছুন নাহার, একজন খুব আধুনিক কিন্তু ধার্মিক মহিলা। ছোট থেকে আমেরিকাতে বড় হওয়ার সত্ত্বেও আমার মা অনেক ধার্মিক এবং পর্দাশীল। আমার নানা নানিও বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম এবং আমার নানিজান আমার মাকে যথাসম্ভব ধর্মীয় অনুশাসন মানিয়ে বড় করার চেষ্টা করেন। গত কয়েক বছর আগে এক রোড অ্যাক্সিডেন্টে দুজন মারা যায়। এবার মূল গল্পে চলে যাওয়া যাক। গরমের ছুটির কারণে আমি বাড়িতেই ছিলাম। বাবারও ব্যবসায়িক কাজকর্ম না থাকায় বাসায় ছিল। বাবা মা আর আমি মিলে বেশ সুন্দরভাবেই ছুটি উপভোগ করছিলাম। আমাদের বাড়ির পাশেই সমুদ্র এবং একটা ছোট বিচ আছে। আমাদের প্রপার্টির ভিতরে পড়ায় সেই বিচে বাইরের মানুষ আসতে পারে না। তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে লোকজনের বসবাসও কম। মূল শহর থেকে আমাদের বাড়ি 2 মাইল দূরে। প্রায় প্রতিদিন বিকেলেই আমরা পরিবারের সবাই মিলে বিচে যেতাম। প্রথমেই বলেছি, আমার মা একজন পর্দাশীল মহিলা, তাই বিচে গেলেও মা শালীন পোশাক পরতেন। তবে যতই শালীন পোশাক পরুক, মার সৌন্দর্য ঠিকই বাইরে প্রকাশ পেত। গত কিছুদিন যাবত আমার মাঝেও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। শুধু মাকে না, যে কোন মেয়েকে দেখলেই আমার মাকে অন্যরকম একটা শিহরণ কাজ করে। বেশ কয়েকবার বাচ্চা ঘরে কাজ করার সময় মাকে কল্পনা করতে লাগলাম। নিজের মাকে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা আমি মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। কিন্তু মাকে যতবারই দেখতাম ততবারই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। একদিন বাবা, আমি আর মা বিচে গিয়েছিলাম। মা লম্বা টি শার্ট এবং ঢিলে জিন্স পরেছিল। মা আর বাবা একসাথে বসেছিল। আমি পানিতে লাফালাফি করার সময় খেয়াল করলাম বাবা মাকে বেশ লম্বা একটা হামি দিচ্ছে। হঠাৎ বাবার ফোনে একটা কল এলো। বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বেশ উদাস হয়ে গেল। আমরা বাসায় চলে এলাম। মা আর আমি বাগানে গেলাম। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মাকে বললাম, আজ তাকে বেশ সুন্দর লাগছে। মা তখন আমাকে একটা হামি দিল। এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমার মনের মাঝে একটা উত্তেজনার হাওয়া বয়ে গেল। আমি আমার রুমে চলে এলাম। আমার রুম থেকে বাগান দেখা যায়। জানালা দিয়ে মাকে দেখা যাচ্ছিল। মা বাগানের চেয়ারে 2 হাত পা ছড়িয়ে দিয়ে শুয়েছিল। হয়তো মায়ের অজান্তে কিংবা অসাবধানতার কারণে সামনের ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি আর থাকতে না পেরে বাচ্চাঘরের কাজ সেরে আসলাম। এটা প্রথমবার নয়, এর আগে বহুবার আমি এটা করেছি। কিন্তু মাকে দেখে এই প্রথম। আমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চলে এলো। আমি রান্না ঘরে গেলাম এবং লেবুর শরবত বানালাম এবং বাবার ঘুমের ঔষধ মিশিয়ে মাকে দিলাম। মা শরবত খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল। আমি মাকে বেশ কয়েকবার ডাক দিলাম। মা কোনো সাড়া শব্দ করল না। আমি মায়ের সামনে হাত রাখলাম। আমার ভেতরে তখনও একটা ভয় কাজ করছিল। আমার হাত কেঁপে উঠছিল। মা একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে গেলাম, কিছুটা দূরে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর আমি আবারও মায়ের কাছে গেলাম। সাহস করে সামনে হাত রাখলাম। পরে কি হবে সে চিন্তা না করে লেবুগুলো খেতে লাগলাম। একটু পরে নিচের দিকে নেমে আসলাম। আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এ আমি কি দেখছি। হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল আমার, ঝাঁপিয়ে পড়লাম। প্রথমবার, তাই দ্রুত বাড়িয়ে হয়ে গেল। রাতে খাওয়া শেষে মাকে ঘুমের ঔষধ মিশিয়ে 1 কাপ কফি বানিয়ে দিলাম। বাবা বাড়ি ফিরবে না, সেই সুযোগটাই কাজে লাগিয়ে দিলাম। কফি খেয়ে মা গুড নাইট বলে সোজা বেডরুমে চলে গেল। মিনিট 5 পর বাবা মায়ের রুমে উকি দিতেই দেখি মা মরার মতো ঘুমাচ্ছে। সে একই কাজটা আবার শুরু করলাম। মাকে ওষুধ খাইয়ে সেবা করছি প্রায় 5 মাস। এরই মাঝে মায়ের শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে। মার পেট বেশ কিছুটা বড় হয়েছে। যতটুকু বুঝতে পেরেছি আমার অনিরাপদের কারণ। মাকে দেখে বোঝা যাচ্ছিল মা কিছু একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। আব্বু ব্যবসায়ের কাজে বিভিন্ন জায়গায় চলে যায়, বুড়ো বয়সে মাকে তেমন একটা সময় দেয় না বললেই চলে। সে কারণেই হয়তো মার চিন্তাটা আরও বেশি হচ্ছে। গত মাসে আব্বু ব্যবসায়ের কাজে অ্যারিজোনা গিয়েছে।
ফিরবে 15 দিন পরে। বাসায় আমি আর মা। রাতে খাওয়া দাওয়া শেষে মা তার রুমে চলে গেল। মা ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি মার রুমে গেলাম। মা গভীর ঘুমে মগ্ন। আমি মার পাশে বসলাম। তবে আজ আমার ভয় করছে, তবে এই লুকিয়ে লুকিয়ে মায়ের অগোচরে আমার আর এসব করতে ইচ্ছে হচ্ছিল না। তাই আজ আমাকে ঝুঁকি নিতেই হবে। আমি ঝুঁকে পড়লাম আর সাথে সাথে মা চমকে উঠল। মা আমাকে তার উপর থেকে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি মার উপরে ছিলাম এবং মার থেকে গায়ের শক্তি বেশি হওয়ায় মা আমার সাথে পেরে উঠল না। তখন মা বলে উঠল, তুই তোর সন্তানকে যদি দুনিয়ার আলো বাতাস দেখতে দিতে চাস, তাহলে আমার উপর থেকে সরে যা। আমি তখন অবাক হয়ে গেলাম, মা কি বলছে এসব? মা এসব জানে কিভাবে? মা একটু বিরক্তি ভরা চেহারা নিয়ে আমার দিকে তাকালো। তার নিজের ছেলে তার সাথে কাজ করছে, অথচ মা চেহারায় তেমন কোনো পরিবর্তন হয়নি। আমার মাকে আমি ধার্মিক মহিলা হিসেবে দেখে আসছি, তাই বিষয়টি আমার হজম হলো না। তখন মা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, এই সন্তান যখন তুই এনেছিস, তাহলে এখন এর যত্ন কেন নিতে পারিস না? আমি তখনও তো হয়েই আছি। আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগে মা এইসব বলতে শুরু করল। আমি যখন প্রতিদিনই মাকে বেশ কয়েকবার করে কফি, শরবত দিতে লাগলাম, তখনই নাকি মায়ের আমার উপরে সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহের পালে হাওয়া দেয় মায়ের অতিরিক্ত ঘুমিয়ে যাওয়ার অভ্যাস, কারণ মা দিনে খুব কম সময় ঘুমুতেন। তারপরেও মা বিষয়টি তেমন আমলে নেননি। কিন্তু যখন পেটে সন্তান আসে, তখনই মা বিষয়টি খতিয়ে দেখার জন্য উঠে পড়ে লাগে এবং আমার দেয়া চা কফি না খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে পড়ে। আমি তখন জানতে চাইলাম, মা যখন এসব জানেই তাহলে আগে কেন এসব বলেনি, অথবা এসবে বাধা কেন দেয়নি? তখন মা বলে, যেদিন প্রথম মা ঘুমের ভান ধরে শুয়েছিল, ওই দিন আমি মার ঘরে সম্পূর্ণ হয়ে প্রবেশ করেছিলাম। মা সেদিন আমাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমাকে দেখে মা তখন কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে এবং চুপ থাকে। আমার কাছ থেকে যে সেবা সুখটা পেয়েছিল, ওইরক সুখ কখনোই বাবার কাছ থেকে পায়নি। আর সে কারণেই মা তার ধার্মিকতা, সতীত্ব বিসর্জন দিয়ে সব মেনে নিয়েছে। আমি তখন মার সামনে হাত রেখে বলি, আমাকে ক্ষমা করো, আমি জানতাম না আমাদের সন্তানের ক্ষতি হবে। তখন মা আমার হাতের উপরে হাত রেখে বলে, ঠিক আছে, আমি তোমাকে সব বলে দিব। তবে কথা যাও, আমাদের সম্পর্কের কথা কাউকে জানতে দিবে না। তখন আমি মায়ের হাতটা শক্ত করে ধরে মায়ের চোখের দিকে তাকিয়ে বললাম, কথা দিলাম, এই গোপন সত্য কেউ জানবে না। কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে যাই। সকালে ঘুম থেকে দেরিতে উঠাটা আমার অভ্যাস। ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে বাগানে ফুটবল নিয়ে 30 মিনিটের মতো দৌড়াদৌড়ি করে থাকি। আমি লম্বায় প্রায় 6 ফুট, অল্প বয়স থেকে রেগুলার জিমে ব্যায়াম করায় আমার শরীর বডি বিল্ডারদের থেকে কোনো অংশে কম না। পেটে হালকা হালকা 6 প্যাকের ছাপ ভেসে উঠছে। হাই স্কুলের মেয়েদের থেকে শুরু করে ক্লাস টিচার, জুনিয়র স্কুলের বাচ্চাদের গার্ডিয়ানরাও আমার উপরে ফায়দাও তুলেছি এসবের। গত সামারে এক ব্রাজিলিয়ান ছেলের মাকে নিয়ে 4 দিনের ট্রিপে গিয়েছিলাম। এমন আরও অনেকের সাথেই সময় কাটিয়েছি আমি। সকালে জিম করে সোফায় বসে টিভি দেখছিলাম। মা তখন কিচেনে রান্না করছে। আয়নাতে দেখলাম মা জলপাই রঙের সেলোয়ার কামিজ পরেছে। শরীরের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি উঠে মার কাছে গেলাম, মাকে কাজে সাহায্য করতে লাগলাম। অন্য সময় আমাকে দেখলে মা জামা কাপড়ে হাত বুলিয়ে ঠিক করত, আজ তেমন কিছুই করেনি। অবশ্য করবেই বা কেন? আমাদের মাঝে এখন আর কোনো গোপনীয়তা নেই। আমাদের সম্পর্কের সাগরে এখন নতুন জোয়ার চলছে। মাকে বিভিন্ন জিনিস এগিয়ে দিচ্ছিলাম, মার হাতে হাত রেখে মার গা ঘেঁষে দাঁড়িয়ে কাজ করছিলাম। রান্না শেষে খাবার টেবিলে খেতে বসলাম। ফল খাওয়ার সময় মা মুভির মেয়েদের মতো করে কলা খেতে লাগলো। সত্যি বলতে তখন মায়ের দিকে তাকালে যে কোন ছেলেই পাগল হয়ে যেত, আমিও তাই হলাম। খাবার খেতে পারছিলাম না, মায়ের দিকেই তাকিয়ে রইলাম। মা আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জানতে চাইল কি হয়েছে। আমি সাহস করে বলে দিলাম, মাকে দেখে আমার অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে। তখন মা জানতে চাইল কি খেতে ইচ্ছে করছে। আরও একটু সাহস করে মাকে বলে দিলাম। আমার কথা শুনে মা কিছুটা চুপ করে রইল। এরপর উঠে দাঁড়িয়ে সোজা চলে গেল সোফায় বসল। আমিও খাওয়ার টেবিল ছেড়ে আমার প্রিয় খাবারে মুখ দিতে চলে গেলাম। মা একটু একটু করে কেঁপে উঠতে লাগল। আমি কাজ করতে গেল মা বাধা দিল, কারণ এতে সন্তানের ক্ষতি হতে পারে। মার পেট এখন বেশ বড়, সন্তান বড় হচ্ছে। মা চায় না এসময় কাজ করতে গিয়ে মার পেটে কোনো প্রকার চাপ পড়ুক। আমি হতাশ হয়ে পড়লাম, মন মরা হয়ে মায়ের পাশে বসে রইলাম। মা একটু আমার দিকে তাকালো, সোজা আমার খাবারে মুখে দিল।
প্রথমবারের মতো মা আমার খাবার খাচ্ছে। স্কুলে অনেক মেয়েকে খাবার খাইয়েছি, কিন্তু মার মতো করে কেউ দিতে পারেনি। অল্প সময় পরেই আমার শেষ হলো, মা আমার সবটা খেয়ে নিল। আব্বু বাড়িতে আছে, মার বাচ্চা প্রসব হয়েছে। কাছেরই একটা ক্লিনিকে মার সুস্থ স্বাভাবিক একটা ছেলে হয়েছে। বাবা তার ছোট ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, প্রায় বলেন ছোট ছেলে তার বড় ছেলের হুবহু চেহারা নিয়ে জন্মেছে। বাবা বাড়িতে থাকায় আমার সমস্যা হচ্ছে, মাকে কাছে পাচ্ছি না। রাতেও মা আব্বু একসাথে থাকায় কিছু করা যাচ্ছিল না। সকাল বিকাল বাবা মায়ের পাশে পাশে থাকে, আমি মাকে একা পাচ্ছিলামই না। তখন আমি বিকল্প পথ ধরলাম। বাবা বিকেলে জগিং করে বাসায় ফিরেই মার সাথে বসে রইল। আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে গেলাম, আব্বুর কফিতে মিশিয়ে দিলাম ঘুমের ঔষধ। ব্যাস, কাজ হয়ে গেল। বাবা খুশি মনে কফি খাওয়ার মিনিট 5 মাঝেই ঘুমিয়ে পড়ল। মার বুঝতে বাকি রইল না বাবা কেন হঠাৎ ঘুমিয়েছে। বাবা ঘুমানোর পরেই আমি মার সামনে সম্পূর্ণ হয়ে হাজির হয়ে গেলাম। লাউড স্পিকারে গান বাজাতে বাজাতে আমি মার কাছে নাচতে নাচতে গেলাম। আমার এমন আচরণে মা হাসতে লাগল। মার কাছে যেতেই মা আমাকে টেনে ধরল। কাজ শেষে সোজা সমুদ্রের নীল জলরাশিতে ঝাঁপ দিলাম। মা আমার পাগলামি দেখে অট্টহাসিতে মেতে উঠল। সমুদ্রের ঢেউ এসে আমাদের ধাক্কা দিচ্ছিল, মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল। সমুদ্রের গভীর জলে সূর্য ধীরে ধীরে ডুবে যাবার প্রস্তুতি নিতে শুরু করল। মা হঠাৎ সমুদ্রের পাড়ের দিকে যেতে লাগলো। আমি জানতে চাইলাম কি হয়েছে। তখন মা জানালো বাসায় বাবা আছে, তার ঘুম ভাঙলে যদি সে আমাদের এমন ভাবে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। মার কথাটির যুক্তি রয়েছে, বাবার ঘুম ভাঙলে বিপদ হবে, সেটাই স্বাভাবিক। আমিও মার সাথে সাথে বাড়ি চলে এলাম। মা বাগান পেরিয়ে চুপি চুপি পিছনের দরজা দিয়ে বাসায় ঢুকল। আমিও মার পিছু পিছু চুপিসারে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে দেখলাম বাবা নেই। মা ভয়ে ভয়ে দোতলায় ওদের রুমে গেল। জামাকাপড় পরল, হিজাব এবং বোরকা পরে মা আবার পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। আমিও মার পিছু পিছু বেরিয়ে এলাম। মা ঘুরে বাগানে গিয়ে দেখল বাবা বাগানে বাবুকে নিয়ে বসে আছে। মা আব্বুকে ডাক দিল। আব্বু কিছুটা রাগী চোখে তাকালো। তখন মা একদম অবলা মেয়েদের মতো করে তাকালো। মনে হলো মা কি করছে তার কিছুই তিনি জানেন না। আব্বু মার একা বাইরে যাবার কারণ জানতে চাইলে মা বলে উঠল পাশে একটা বাড়িতে ধর্মকর্ম নিয়ে হচ্ছিল, আমাকে নিয়ে মা সেখানেই গিয়েছে। সত্যিই তো, এত সুন্দর ধর্ম আর কে শেখাতো আমায়। আমাদের বাবুর এখন 1.5 মাস বয়স। বাবা ব্যবসায়িক কাজে ছোটাছুটি শুরু করে দিয়েছে আবার। বাসায় মা, আমি আর আমাদের সন্তান। স্কুল খোলা, আমি স্কুলে গেলে মা বাসায় একা থাকে। সে সময়টাতে মা বিভিন্ন ধর্মীয় কাজ করে। আগে মা রাতে নামাজ পড়ত, প্রায় ভোর রাতে কোরআন তিলাওয়াত করত। বর্তমানেও করে। বাবু হবার পর বাবুর প্রচুর অসুখ হয়েছিল, এরপর থেকে মা প্রায় রোজা রাখেন। বিশেষ করে যে দিনগুলোতে আমি স্কুলে যাই, স্কুল থেকে ফুটবল প্র্যাকটিসে এবং নাচের ক্লাসে যাই, ওই দিনগুলোতে মা রোজা রাখেন। এতে করে আমার সাথে মায়ের মেলামেশাও ঠিক থাকে, আবার আমার ব্যস্ত দিনে মায়ের ইবাদতও ঠিক থাকে। তবে প্রতি রাতেই আমাদের মেলামেশা হয়। মা এবং আমি দুজনেই মেলামেশার জন্য অধীর আগ্রহে থাকি। আমাদের দুজনের প্রতি দুজনের কোনো অনাগ্রহ তৈরি হয় না, অতৃপ্তি আসে না। হ্যালোইন কাছে চলে এসেছে, কয়েকদিনে পরেই হবে হ্যালোইন। অন্য সময় আমাদের বাড়িতে হ্যালোইন হতো না, মা দিত না। আমি বন্ধুদের সাথে হ্যালোইন করতাম। তবে এবার মাকে রাজি করিয়েছি। শুধু রাজি না, মাকে ঘিরেই হবে আমার এবারের হ্যালোইন। মূলত হ্যালোইনের বিষয়টা মাথায় আসে মায়ের সেবা করার সময়। তখন মাকে বিভিন্নভাবে বুঝিয়ে রাজি করেছিলাম। হ্যালোইনের জন্য স্কুল বন্ধ দিয়ে দিল। বাড়তি পাওনা হিসেবে পেলাম বাবার কাজের চাপ থাকায় বাবা বাড়ি থাকছে না। আমি আর মা হ্যালোইনের জন্য কেনাকাটা করতে গেলাম। মার জন্য আমি একটা ক্যাট গার্ল এঞ্জেল কস্টিউম কিনলাম। আমার জন্য মা একটা ডেভিল কস্টিউম কিনল। আমাদের বাবুর প্রথম হ্যালোইন, ওর জন্য কস্টিউম কেনা হলো। হ্যালোইনের রাতে আমাদের বাড়ি হ্যালোইনের সাজে সাজানো হলো। আমরা কস্টিউম পরে রেডি হয়ে গেলাম। আমাদের হ্যালোইন পার্টির মূল উদ্দেশ্য ছিল নিজেদের চরিত্রের বাইরে গিয়ে আলাদা রোল প্লে করে সময় কাটানো। মাকে মেকআপ করার পর ক্যাট গার্ল এঞ্জেল কস্টিউমে সত্যি সত্যিই পরীর মতো লাগছিল। আমিও শয়তান সেজে প্রস্তুত হয়ে গেলাম শয়তানি করার জন্য। প্রথমবারের মতো আমরা রোল প্লে করব, তাই আমাদের দুইজনের মাঝেই ছিল চরম উত্তেজনা। মার রোল ছিল এক সুন্দরী পরীর। সে তার সন্তানকে নিয়ে স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে আসবে। তখন এক শয়তান তার সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিবে এবং তাকে তার দাসীতে পরিণত করবে এবং নানাভাবে অত্যাচার করবে, জুলুম করবে।
সেই পরীর রূপে পাগল হয়ে শয়তান তাকে জোর জবরদস্ত করার চেষ্টা করবে, কিন্তু পরীর ইচ্ছা ছাড়া তার সাথে সম্পর্ক করা সম্ভব হবে না। তখন শয়তান তার সন্তানকে হত্যা করার হুমকি দিয়ে তার সেবা করবে। পরিকল্পনা মতো মা আমাদের বাবুকে নিয়ে বাগানে হাঁটছিল। আমি শয়তান এর মতোই মার কাছ থেকে মিথ্যা মিথ্যা বাবুকে কেড়ে নিয়ে মাকে আমাদের বসার ঘরে বন্দি করি। মিথ্যা মিথ্যা অত্যাচার শেষে সম্পর্ক করার চেষ্টা করি এবং ব্যর্থ হই। এরপর হুমকি দিয়ে পরী রুমে থাকা মাকে রাজি করাই এবং মাকে আমার রুমে নিয়ে যাই। বেশি পরিশ্রম করার ফলে মার রুমে ঘুমিয়েছিলাম। ভোরে মা নামাজ পড়ে তাই অ্যালার্ম বাজে। অ্যালার্মের আওয়াজে আমারও ঘুম ভেঙে গেল। তবে বিছানা থেকে উঠলাম না, শুয়ে শুয়ে মার দিকে তাকিয়ে রইলাম। মা হাতে পায়ে মোজা, সেলোয়ার কামিজ ও হিজাব পরে নামাজ পড়ছিল। নামাজ শেষে মা যখন সব গুছিয়ে রাখতে হাঁটছিল তখন খেয়াল করলাম মা কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি বিছানা ছেড়ে মাকে ধরলাম, জানতে চাইলাম কি হয়েছে। মা তখন হাসতে হাসতে বলল, প্রথমবার পিছনে হয়েছে তাই ব্যথা হয়েছে। আব্বুর ব্যবসায়িক কাজ শেষ, বাসায় ফিরে এসেছে। বেশ কয়েকদিন থাকবে বাড়িতে। আমার আর মার মেলামেশা ততদিনে একটা আসক্তিতে পরিণত হয়েছে। মার একটু পর পরই আমাকে কাছে পেতে চায়। এমন ও দিন যায় মার প্রতিবার নামাজের আগে গোসল করতে হয়েছে। তাই বাবা আসার পর থেকে বিপদে পড়ে গেলাম। বাবার শরীরটা বেশি ভালো না, তাই বাবাকে ঘুমের ঔষধ দিতে মা না করে দিয়েছে। ফলে বাবা বাড়ি থাকলে মার হাতেরও দেখা পাই না। মা একদম আপাদমস্তক পর্দা করে বাসায় ঘুরে বেড়াত। 2 দিন যেতেই আমি আর মা ছটফট করতে লাগলাম। রাতে বাবা ঘুমিয়ে যাওয়ার পরেই মা আমার রুমে এলো। আমি স্কুলের অ্যাসাইনমেন্ট করছিলাম তাই জেগেই ছিলাম। মা আমার রুমে এসে দরজায় টোকা দিল। আমি মার দিতে তাকাতেই মা আমার কাছে চলে এলো। মনে হলো 1000 বছর পর দুজন দুজনকে কাছে পেয়েছি। এরপর সময় নষ্ট না করে নতুন পড়া শুরু করলাম। কতটা সময় গেল আমরা জানি না। তবে আব্বুর ধাক্কায় আমার হুঁশ ফিরে। চোখ মেলে তাকিয়ে দেখি আব্বু আমাদের বাবুকে কোলে নিয়ে রাগী রাগী চেহারায় অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। মা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। কয়েক মুহূর্ত যেতেই আব্বু দুজনকে বাসা থেকে বেরিয়ে যাবার জন্য আদেশ দিল। মা ছুটে গিয়ে আব্বুর পায়ের কাছে পড়ল, আকুতি করে মাফ চাইতে লাগল। আব্বু মাকে পা দিয়ে লাথি দিয়ে সরিয়ে দিয়ে আমাদের বাবুকে বিছানায় রেখে চলে গেল। আমি আর মা তখনও আতঙ্কিত, অসহায় ভাবে মেঝেতে বসে রইলাম। মিনিট 15 পরে বাবা একটা সুটকেস নিয়ে এলো। মার দিকে একটা জামা ছুঁড়ে দিয়ে পড়তে ইশারা করল। জামা পরা শেষে মাকে আর আমাকে 2 হাতে ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনল। এরপর দরজা খুলে গলা ধাক্কা দিয়ে আমাদের বের করে দিল। মাঝরাতে আমি, মা আর আমাদের নবজাত শিশু রাস্তায় এসে পড়লাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রাতে আমরা একটা হোটেলে উঠি। সারা রাত মা কান্না করে। সংসার ভাঙ্গার কষ্টে এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মা ভীত হয়ে যায়। পরদিন আমরা চলে যাই মার বেস্ট ফ্রেন্ডের জুলি আন্টির বাসায়। সেখানে মা আন্টিকে রাতের ঘটনার কিছুই বলেন নাই। আন্টিকে মা বলল কিছুদিন বেড়াবে। আন্টিও সানন্দে আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আন্টির বাসাটি বেশি বড় নয়। উনি একা মানুষ, 3 রুমের ফ্ল্যাট বাসায় থাকেন। আমাদের একদম কোণার রুমে থাকতে দিলেন। রুমে বাথরুম, জানালার বেলকনি সব আছে। রুমে ঢুকে আমি ফ্রেশ হয়ে একটা শর্টস আর টি-শার্ট পরে বিছানায় শুয়ে পড়লাম। মা আজকে বেশ স্বাভাবিক। আমি বিছানায় শোবার পর মা বাচ্চাঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এরপর ব্যাগ থেকে একটা নাইট ড্রেস বের করে সেটা গায়ে চাপিয়ে আমার পাশে শুয়ে পড়ল। মা বিছানায় শুয়ে পড়ার কয়েক মিনিট পরেই ঘুমিয়ে পড়ল। গত রাতে ঘুম হয়নি, তাই হয়তো মা কাহিল ছিল। রাতে হঠাৎ ঘুম ভাঙতেই আমি নিচে কিছু অনুভব করলাম। ঘুম ঘুম চোখ মেলে তাকাতেই দেখি মা। আমাকে জেগে উঠেছি দেখে আমার কাছে মাথা নিয়ে এলো। অনেক ভালোবাসলাম তখন মাকে। আন্টির বাসাতে আমাদের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু প্রায় 1 সপ্তাহ যাবত আন্টির বাসায় থাকার পরেও বাবা আমাদের সাথে কোনো যোগাযোগ করল না। আন্টির বাসাতে আরও কিছুদিন থাকাটা আমাদের কাছে বেশ লজ্জাজনক মনে হলো। তখন মা আমাকে নিয়ে লস এঞ্জেলস এর কাছে সান্তা মিরিয়াতে আমার নানার বাসায় চলে যাবার কথা বলে। যেমন কথা তেমনি কাজ হলো। রাতে আমি আর মা একটা গাড়ি ভাড়া করে সান্তা মারিয়াতে চলে গেলাম। নানার নানি মারা যাবার পর থেকে বাসা খালিই ছিল। মাঝে মাঝে আমরা বেড়াতে আসতাম এখানে। লোকজন থাকে না, তাই আমি আর মাই এখানকার একমাত্র বাসিন্দা। নানা নানি বেশ যত্ন করে ও রুচি নিয়েই বাসা বানিয়েছে। বাসার সামনে সুইমিং পুল, বাগান সবই আছে। আমরা প্রায় ভোরে নানার বাসায় পৌঁছালাম। বাসায় ঢুকে মা দ্রুত জামাকাপড় পাল্টে নামাজ পড়বার ঘরে চলে গেল।
নামাজ শেষে মা নানা নানির রুমে চলে গেল। মা বাবার কথা মনে করে মা কিছুটা মন মরা হয়েই বসে রইল। আমার মার জন্ম এখানে। আমি মার পাশে গিয়ে বসলাম। আস্তে করে মাকে বললাম, এই ঘরেই তোমার বাবা মা থাকতো, এখানেই তারা মিলিত হতো। আজ থেকে এখানে আমরা থাকব, আমরা এখানে মিলিত হব। মা আমার মাথায় হাত বুলিয়ে মুচকি হাসল। এরপর আমি নানা নানির ওয়ার্ড্রোব থেকে নানার জামা কাপড় বের করে নিচে পড়লাম, নানির শাড়ি বের করে মাকে দিলাম পরতে। মা জানতে চাইল কি হবে আসবে। আমি তখন বললাম, আমাদের মাঝে আজ তোমার বাবা মা ফিরে আসবে। আমি নানার মতো করে মাকে নানির নাম ধরে ডাকলাম। মাও নানির মতো করে উত্তর দিল। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।